সকলের থেকে দূরে দাঁড়িয়ে আছে আহমেদ। মনের ভেতরের অস্বাভাবিক ঝড় বয়ে যাচ্ছে। অপরাধ বোধে বিদ্ধ হয়ে আছে সে। সত্য সামনে আনতে গিয়ে অজান্তেই এতটা কষ্ট দিয়ে বসলো তার বসন্ত গৌরীকে, তা যেন মন মানতে পারছে না কোনোভাবেই। আহমেদ চেষ্টা করছে নিজেকে শান্ত করতে, কিন্তু কিছুতেই পারছে না শান্ত হতে। বুকের ভেতর অগ্নিসঞ্চার বাড়ছে ভয়ঙ্কর রকমের। মনের প্রতিটি কোণায় তীব্র রক্তক্ষরণ অনুভব হচ্ছে। নিজেকে সামলাতে কয়েকটা বড় শ্বাস নিল, কিন্তু কোনো কাজ হলো বলে মনে হলো না। কিছুক্ষণ পরে কেবিন থেকে বেরিয়ে এলো সাজিদ। সাজিদকে দেখে অয়ন আর রিমি কাছে এসে দাঁড়ালো। সাথে সাথে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল সাজিদের দিকে। দূরে দাঁড়িয়ে থাকা আহমেদ ও সাজিদকে বের হতে দেখে দ্রুত এগিয়ে এলো। সাজিদের চোখে মুখে চিন্তার আভাস। অয়ন্তী প্যানিক অ্যাটাক করেছে, যা অতিরিক্ত মানসিক চাপ এবং জমে থাকা ভয়ের কারণে হয়েছে। বহুদিন হয়তো না বলা কিছু বা কোনো সুপ্ত কষ্ট সব একসাথে আজকে বিস্ফোরিত হয়েছে ওর মধ্যে। ওর অবস্থা এখন খুবই সংবেদনশীল। আমাদের এখন শুধু ওকে শান্ত রাখতে হবে, বিশ্রামে রাখতে হবে। কোনো প্রকার চাপ ওকে দেওয়া যাবে না, কারণ কিছুদিন আগে ও এমনিও অসুস্থ ছিল। শরীর তেমনটা স্টেবল না এমনিও, তাই অ্যাটাক বেশি ইফেক্ট করেছে। তবে আপাতত চিন্তার কিছু নেই। আমরা ওকে সিটিতে ইনজেকশন দিয়েছি, খুবই হালকা ডোজ। এতে ওর অস্থিরতা কমবে, সাথে শরীর শিথিল হবে আর কিছুক্ষণ ঘুমাবে। একটানা ঘুমটা এখন ওর জন্য খুব দরকার, তাই আজকে রাতটা হসপিটালে থাকতে হবে। এক্সকিউজ মি। কথাগুলো বলে নিজের চেম্বারের দিকে গেল। সাথে যেতে যেতে আহমেদকে ইশারা করলো তার সাথে দেখা করতে। আহমেদ যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই কল এলো। আজকের মিটিংটা তো হলো না, তাই আহমেদ ক্যান্সেল করে দিল। নেক্সট সে জানিয়ে দিবে বাকিটা, বলেই চলে গেল সাজিদের চেম্বারে। সাজিদ, এনিথিং রং? সাজিদের চেম্বারে ঢুকেই বলল আহমেদ। এহমাদ, রিল্যাক্স, বসো তুমি আগে, আর বলো এগুলো কিভাবে কি হলো। সাজিদের সামনের চেয়ারে ধপ করে বসলো আহমেদ। সব আমার দোষ সাজিদ, সব আমার দোষ। কি করলাম আমি এটা? অয়ন্তীকে বাঁচাতে গিয়ে ওকে ট্রমাটাইজ করে ফেললাম। কি করলাম আমি এটা? কি বলছো এসব? আর কি করেছো বলো আমাকে। আহমেদ সব কিছু বলল সাজিদকে। কিভাবে সে রাহিনের সব ইনফরমেশন পেয়েছে, আর তার দিদারকে দিয়ে নিশার হাতে অয়ন্তী পর্যন্ত পাঠানোর প্ল্যান করেছে। কিন্তু জানতো না আজকে এইভাবে নিশা সব বলবে, আর রাহিনীর সেই ব্যবহার যার জন্য অয়ন্তীর এই অবস্থা। সব খুলে বলল। সব শুনে সাজিদ বলল। এহমাদ, আমার জানা মতে তুমি একজন বিচক্ষণ বিজনেসম্যান যে খুব সূক্ষ্মভাবে বিভিন্ন ডিসিশন নেয়। তাহলে তুমি ভাবছো কেন তুমি ভুল করেছো? তুমি কি চাইতে অয়ন্তের জীবনটা রাহিনীর হাতে ধ্বংস করতে? কি বলছো এসব তুমি? আমি কেন এমন চাইবো? তো আর কি বলবো? তুমি যদি অয়ন্তীকে না বলে অন্ধকারে রাখতে, তাহলে অয়ন্তী আজীবন ওই চিটারকে ভালোবেসে যেত, আরও আবেগে ভেসে যেত। তো আরও সময় পর সব সামনে আসলে অয়ন্তী আরও ভেঙে পড়তো। যতটা না এখন তার সে দ্বিগুণ ভাঙতো। কারণ সময়ের সাথে সাথে মানুষের মায়া তীব্র আকার ধারণ করে। ধরো এখনের মতো রাহিন ডাবল টাইমিং করে যেত, কারণ ও তো চাইলে আগে বলতে পারতো, বাট সে বলেনি। ভবিষ্যতে বলতো কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে ব্যাপক। আর অয়ন্তী ওকে নিয়ে আরও স্বপ্ন দেখতো, কিন্তু লাস্ট এসে যদি ও বলতো ও ব্রেকআপ চায়, তখন বেচারি কি করতো বলো তো? প্রিয় মানুষের মুখ থেকে বিচ্ছেদ জানার চেয়ে নিজের চোখে সত্য দেখে বিচ্ছেদ বহু গুণে ভালো। এহমাদ, এই জখম হয়তো সাময়িক কষ্ট দেবে, কিন্তু সময়ের সাথে সাথে দ্রুত রিলিফ দেবে। তাই নিজের দোষ দেওয়া বন্ধ করো। আহমেদ চুপ করে আছে। সাজিদের কথাও ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু মনটা তো মানছে না। অয়ন্তীর ওই নিস্তেজ চেহারা বারবার চোখের সামনে ভেসে উঠছে। এদিকে সাজিদ যেতে রিমি ধপ করে চেয়ারে বসে পড়ল। এত খারাপ লাগছে অয়ন্তীর জন্য। চোখ ভরে এলো রিমির। নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে চাইল রিমি। অয়ন দাঁড়িয়ে আছে সামনে। রিমি চোখটা নিচে নামিয়ে ফেলল। কিছুটা দ্বিধা আর ভয় জড়সড় হয়ে বসে রইল। রিমিকে কিছু বলতে নিবে, তখনই অয়নের মুঠোফোনটি বেজে উঠল। স্ক্রিনে তার মায়ের নাম্বার। ফোন রিসিভ করতেই বলল। অয়ন, রাত হয়ে যাচ্ছে, কিন্তু অয়ন্তু তো এখনো বাসায় এলো না। ফোনটাও বন্ধ আসছে। রিমিও ফোন উঠছে না। আমার ভয় করছে ভীষণ। তুই একটু খোঁজ নিবি না?
খোঁজ নে না বাবা। অয়নের এখন হুঁশ এলো। মাকে কি বলবে এখন? এইসব বললে তো ভেঙে পড়বে। আম্মু, তুমি চিন্তা করো না, অয়ন্তীর সাথে আমি আছি। আসলে আজকে ও একটু অসুস্থ হয়ে গিয়েছে, শপিংয়ে নাকি গিয়েছিল। তখন তো রিমি আমাকে কল করেছিল, আমি ওর সাথে আছি, তুমি চিন্তা করো না। কি বলিস এসব? কোন হসপিটালে আছে বল, আমি তোর বাবা আসছি। কথাগুলো শেষ করেই কান্নায় ভেঙে পড়লেন শর্মিলা রেজা। মা, শোনো আমার কথা, তেমন কিছু হয়নি, আমি আছি তো, সব সামনে নিব। ডাক্তার ইনজেকশন দিয়েছে, অয়ন্তী ঘুমাচ্ছে, একটানা ঘুম প্রয়োজন ওর, তাই আজকে রাতটা হসপিটালে থাকতে হবে। আর তুমি এমনি অসুস্থ, তুমি বাসায় থাকো, আমি এদিকে দেখছি, তুমি চিন্তা একদম করো না। বলে টুকটাক কথা বলে বিদায় নিয়ে ফোন রেখে দিল। আর রিমির দিকে চেয়ে বলল, রিমি, আমার সাথে ওয়েটিং রুমে এসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। বলেই হন হন করে চলে গেল অয়ন। রিমি বেকুবের মতো বসে রইল। ভয় হচ্ছে ভীষণ। অয়ন কিছু বলবে না তো আবার? ভয়ে দুরু দুরু বুকে সিঁড়ি ভেঙে নিচে নামলো রিমি। ওয়েটিং রুমের সামনে দাঁড়িয়ে আছে অয়ন। ওয়েটিং রুমের মধ্যে সন্ধ্যা হওয়ায় মানুষ অনেকটা কম। 2-4 জন বসে আছে, নিজেদের নিয়ে ব্যস্ত তারা। রিমি আসতেই রিমিকে নিয়ে ভেতরে গিয়ে একটা টেবিলে বসলো। ভয়ে জড়সড় রিমি ব্যাগ খামচে বসে রইল চুপ করে। অয়ন গিয়ে রিমির সামনের চেয়ারে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রাহিন তোমার কাজিন হয়? অয়নের সামান্য কথায় কেঁপে উঠল রিমি। ভয়ে কথা বলা ভুলে গেল। ওপর নিচ হ্যাঁ বোধক মাথা নাড়ালো শুধু। তুমি সব জানতে? আবারও মাথা দোলালো রিমি। কতদিন ধরে চলছে এইসব? অয়নের কথায় এবার ঢোক গিলল রিমি। কোনো মতে বলল, অনেক দিন ধরে ভাইয়া। তারপর সব খুলে বলল। রাহিনের অয়ন্তের জন্য সেই সময়ের পাগলামিগুলো উল্লেখ করল। তুমি যেহেতু ওর কাজিন, তাহলে তুমি অবশ্যই এটা জানো। তোমার কাজিন কেমন? তাহলে কেন থামাওনি ওকে? কেন বোঝাওনি অয়ন্তীকে? কি করে পারলে নিজের বেস্ট ফ্রেন্ডকে এমন একজনের সাথে সম্পর্কে জড়িয়ে দিতে? অয়নের কথায় এবার কান্না করে দিল রিমি। বিশ্বাস করুন ভাইয়া, আমি সত্যিই জানতাম না রাহিন ভাইয়া এমন করবে। আমি ভাইয়াকে বলেছিলাম, কিন্তু সে আমাকে ভরসা দিয়েছিল সে আগলে রাখবে, কিন্তু সে এমন জঘন্য কাজ করবে আমি ভাবতেও পারিনি। আর অয়ন ভাইয়া, এখানে অয়ন্তীর কোনো দোষ নেই। শুরুতে ও ইগনোর করেছিল, কিন্তু ভাইয়া এমন সব কাজ করেছে যার জন্য অয়ন্তী দুর্বল হয়ে গেছে। আর এসব দেখে আমিও সত্যিই ভেবেছিলাম, ভাইয়া আমি সত্যিই বুঝিনি এমন হবে, তাহলে আমি জীবনেও অয়ন্তীকে ভুল করতে দিতাম না। বলেই কান্না আরও বাড়িয়ে দিল। অয়ন চোখ বুজে চুপ করে রইল। রিমি মিথ্যে বলছে না, সে জানে। রিমিকে কিছু বলেও তো লাভ নেই, কারণ অয়ন্তীর জন্য রিমির ডেডিকেশন সে দেখেছে, তাই নিজেকে বোঝালো। তারপর উঠে গিয়ে কিছু দূর গিয়ে আবার ফিরে আসলো রিমির কাছে। নিজেকে দোষারোপ করো না রিমি, দয়া করো, অয়ন্তীর মতো কোমল পান যেন এসব কাটিয়ে সুস্থ হয়ে যেতে পারে। বলেই চলে গেল ওপরে অয়ন্তীর কাছে। আর রিমির কান্না আরও বাড়ল। এত ভালো কেন এরা? অন্য কেউ হলে তো আরও কথা শোনাতো। টেবিলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল আবারও। আহমেদের সাথে কথা বলে ওয়েটিং রুমের পাশ দিয়ে যাচ্ছিল সাজিদ। ভেতরে রিমিকে দেখে এগিয়ে গেল। টেবিলের পাশে দাঁড়িয়ে লক্ষ্য করলো মেয়েটা করছেটা কি, কিন্তু মিনিট পেরিয়ে গেলেও মাথা তুলল না রিমি। তাই ধীরে ধীরে ডাক দিল। রিমি, আপনি কি ঘুমাচ্ছেন? এমন সময় এমন কথা শুনে মাথা তুলল রিমি। সামনে সাজিদকে দেখে আরেক দফা হতভম্ব হলো। সারাদিনের এত এত তিক্ততাই তেতে গেল সাজিদের ওপর। আপনি কি চোখে দেখেছেন না, নাকি চোখ চেম্বারে রেখে এসেছেন? আপনার কি মনে হয় আমি এমন সিচুয়েশনে ঘুমাবো? আরে রাগ করবেন না, আপনি মাথা রেখেছিলেন টেবিলের উপর, তাই এমন মনে হলো। ক্লান্ত হলে কখনো কখনো মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না, তাই আমি ভেবেছি হয়তো ঘুমিয়ে গেছেন। আর আমি আপনার অবস্থা বুঝতে পারছি, চিন্তা করবেন না, আপনার ফ্রেন্ড ঠিক হয়ে যাবে। রিমি আবারও কান্না করে দিল। ওর সাথে এমনটাই হওয়া কি
খুব বেশি প্রয়োজন ছিল? রিমির পাশের চেয়ার টেনে বসলো সাজিদ। তা জানা নেই, তবে মনে রাখবেন, যা হয় সব ভালোর জন্য হয়। কখনো আমরা যা প্ল্যান করি তার চেয়ে বেশ প্ল্যান করে আমাদের পালনকর্তা মহান আল্লাহ তাআলা। সো মন খারাপ? এর আগে আর কিছু বলতে পারল না সাজিদ। রুমের দরজা খুলে হুড়মুড়িয়ে ঢুকলো একজন নার্স। স্যার, ৩০১ নাম্বার রুমের পেশেন্ট অয়ন্তী সেন্সে আসার পর খুব অস্থির আচরণ করছে। কেউ কাছে যেতে পারছে না। দয়া করে দ্রুত আসুন। হোয়াট? সাজিদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রিমি এক মুহূর্ত দেরি না করে তার সাথে ছুটল করিডোর ধরে। কি হলো মুহূর্তের মধ্যে? অয়ন্তীর তো সেন্স আসারও কথা না। দুজন প্রায় দৌড়ে পৌঁছে গেল ৩০১ নম্বর রুমের সামনে। ভেতর থেকে অয়নের কণ্ঠ শোনা যাচ্ছে, সাথে নার্সদের চাপা অনুরোধ আর কোনো কিছু ঠোকাঠুকির শব্দ। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দুজনেই স্থির হয়ে গেল। রিমির মুখ ফ্যাকাশে হয়ে গেল। অয়ন্তী বিছানার এক কোণে সরে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল আর আতঙ্কে বিস্ফারিত। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে তার। তার ডান হাত দিয়ে বাম হাতের ওপর ধরা একটি সার্জিক্যাল স্ক্যালপেলের ছোট ভুলবশত এটা ওই কেবিনে রয়ে গিয়েছিল। সার্জিক্যাল স্ক্যালপেলের ধারালো মেডিকেল ছুরি, যা সাধারণত অপারেশনের সময় ব্যবহার করা হয়। সাদা আলোয় সেই চিকচিকে ধারটা অস্বাভাবিকভাবে ঝলসে উঠছে। সাজিদ নার্সকে বলল। ইনজেকশন রেডি করো ফার্স্ট। অয়ন্তীর হাত কাঁপছে, কিন্তু সে শক্ত করে ধরে আছে সেটা। কেউ কাছে আসবে না আমার। চোখে এমন এক ভয় যেন সামনে দাঁড়িয়ে থাকা সবাই শত্রু, যেন সে এখনও কোনো অদৃশ্য আতঙ্কের ভেতর বন্দী। সে ধীরে ধীরে স্ক্যালপেলটা নিজের কবজির কাছে তুলে আনছে। তার ঠোঁট কাঁপছে। কেউ আমার কিছু হবেন না, আমি আর সহ্য করতে পারছি না। চলে যাও সবাই, চলে যাও। অয়ু, আমার বোন, কিছু হবে না। প্লিজ ওটা রাখো, দয়া করে রাখো। ভয় অয়নের কণ্ঠ কেঁপে উঠছে বারবার। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। এক মুহূর্তের জন্য ভয় পাস না, আমি আছি। অয়নের কথায় তার চোখের দিকে তাকালো অয়ন্তী। অস্থিরতা আর লজ্জা মিশ্রিত চোখগুলো এখন অয়নকে চিনতে পারছে। আমার লক্ষ্মী বোন, আমি কখনো তোকে হারাতে চাই না। ওটা ওটা নামিয়ে দে অয়ু, আমি বলছি, প্লিজ শুধু রাখো। আমি তোকে বিশ্বাস করি অয়ু। আমার সাথে রাহিন এমন কেন করলো? কি দোষ ছিল আমার? আমি তো শুধু ভালোবেসেছিলাম। ও আমার ভালোবাসার চরম মূল্য কেন নিল ভাইয়া? এমন প্রতিশোধ কেউ নেয় বলো? আমার পুরো পৃথিবীটা ধ্বংস করে দিল রাহিন। পাগলের মতো প্রলাপ বকছে অয়ন্তী। হাতের মধ্যে থাকা সার্জিক্যাল স্ক্যালপেলটা আরও জোরে চেপে ধরতেই রক্তে লাল হয়ে গেল হাতটা। সে এখন নিজের মধ্যে নেই, অতিরিক্ত ট্রমাটাইজ হয়ে গেছে, যা ভেঙে পড়া স্নায়ু ও অচেতন আতঙ্কের বিস্ফোরণ। হঠাৎ কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো আহমেদ। রীতিমতো হাঁপাচ্ছে সে। সাজিদের চেম্বার থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ পর কয়েকজন নার্সকে অয়ন্তীর বিষয়ে বলা বলি করতেই শুনেছে, আর সাথে সাথে দৌড়ে এসেছে। তার চোখ মুখে আতঙ্ক। অয়ন্তীর হাতের দিকে তাকিয়ে বুকের ভেতর ধক করে উঠল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে পেছন থেকে অয়ন্তীর দুহাত ধরে ফেলল। ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো ছুরির চট পেল আহমেদ, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। সাজিদকে ইশারা দিতেই জলদি নার্সের কাছ থেকে ইঞ্জেকশন নিয়ে অয়ন্তীর হাতে পুশ করে দিল। কিছুক্ষণ ছটফট করতে করতে ঢলে পড়ল আহমেদের বাহুতে। সব কিছু এত হুট করে হলো যে অয়ন রিমি কেমন ঘোরের মধ্যে চলে গেল। আহমেদ অয়ন্তীকে পাজাকুলা করে বিছানায় শুইয়ে দিল। নার্স দ্রুত এসে অয়ন্তীর হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। আহমেদ ধীরে ধীরে এক পা করে পিছিয়ে গেল। পা দুটো যেন আর তার নিজের ভর নিতে পারছে না। বুকের ভেতরটা ধুকধুক করছে অস্বাভাবিকভাবে, আঙুলগুলো অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে। এখানে দাঁড়িয়ে থাকাটাই এখন কঠিন হয়ে উঠেছে তার জন্য। আহমেদ এক কদম তারপর আরেক কদম পেছালো, চোখ দুটো স্থির অয়ন্তীর দিকে, কিন্তু দৃষ্টির ভেতর তীব্র আতঙ্ক আর অসহায়তা। কাঁপা পায়ে পিছিয়ে যেতে যেতে তার মনে হলো এই মুহূর্তটা যেন তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। অয়ন্তীর দিক থেকে চোখ সরাতে আহমেদের দিকে তাকালো অয়ন। আহমেদের হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। আহমেদের কাছে গিয়ে দ্রুত নার্সকে ডেকে ব্যান্ডেজ করালো। পুরো মুহূর্তটা আহমেদ একদম স্তব্ধ বসেছিল। অয়ন্তীকে এখন ডোজ বাড়িয়ে মেডিসিন দিয়েছে, তাই বেঘরে ঘুমোচ্ছে। সবাই কেবিনের বাইরে এসে দাঁড়ালো। কারো মুখে কথা নেই।
অয়ন ধীর পায়ে গিয়ে দাঁড়ালো আহমেদের সামনে। নিস্তব্ধতা ঠেলে অয়ন বলল, স্যার, আপনার শুক্রিয়া আমি কিভাবে করব জানা নেই। আজকে যদি আপনি সঠিক সময় না আসতেন তাহলে আমার বোনের কি হতো ভাবতে আমার বুক কাঁপছে। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার বোনের জন্য নিজেও ব্যথায় জর্জরিত হলেন। অয়নের কথায় মুচকি হাসলো আহমেদ। এর চেয়ে বেশি ব্যথা সে তো বুকে বয়ে বেড়াচ্ছে। এটা তো কিছুই না তার কাছে। মিস্টার রেজা, এখন এসব কথা বলার সময় না। এখন আপনাকে শক্ত থাকতে হবে। পুরো পরিবারের সাথে সাথে অয়ন্তীকেও সামলাতে হবে। আপনার উপর কিন্তু অনেক দায়িত্ব। আমার চিন্তা করবেন না, আমি ঠিক আছি। অয়ন আরও কিছু বলবে তখনই রিমির ফোন আসলো। সাইডে গিয়ে কথা বলে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। অয়ন ভাইয়া, আম্মু কল করেছে, বাসায় যেতে হবে আমার, কিন্তু কিভাবে যাব বুঝতেছি না। আপনি কি আমাকে একটু হেল্প করবেন? হ্যাঁ, কেন নয়, চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। মিস্টার সাজিদ, এখানে একজন নার্সকে অ্যাপয়েন্ট করুন আমি না আসা পর্যন্ত। ডোন্ট ওয়ারি মিস্টার রেজা, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আমি এখানে আছি। আহমেদের প্রতি কৃতজ্ঞতায় আরও নুয়ে পড়ল অয়ন। তারপর রিমিকে নিয়ে বেরিয়ে গেল। অয়ন যেতেই আহমেদ ধীরে ধীরে কেবিনে প্রবেশ করল। আস্তে করে গিয়ে অয়ন্তীর বিছানার পাশে বসে পড়ল। তার বুকের ভেতর যে তোলপাড় চলছে তার সামান্য চাপও সে তার মুখে রাখতে চায় না, কিন্তু তবুও সে পারছে না। ভেতরের অপরাধ বোধের ভার তাকে নিঃশব্দে ভেঙে দিচ্ছে। দুনিয়ার সকলের সামনে নিজে শক্ত থাকলেও কেন যেন অয়ন্তীর কিছু হলে নিজেকে আর ঠিক রাখতে পারে না। সাদা চাদরের উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে অয়ন্তী। মুখটা ফ্যাকাশে হয়ে আছে, মায়াবহ চোখ দুটো বন্ধ। বাম হাতের কবজিতে ব্যান্ডেজ করা। সাদা ব্যান্ডেজের রক্তের লাল দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। স্যালাইনের ফোঁটা ধীরে ধীরে পড়ছে। মনিটরের নিয়মিত শব্দ ছাড়া ঘরটায় আর কোনো আওয়াজ নেই। কেমন এক ভয়ঙ্কর নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ। আহমেদ কাপা হাতে অয়ন্তীর ঠান্ডা আঙুলগুলো নিজের মুঠোয় নিল। তারপর তার গলা শুকিয়ে গেছে, কথা বের হতে চাচ্ছে না একটু। অয়ন্তীর আঙুল সামান্য কেঁপে উঠল কি উঠল না আহমেদ নিশ্চিত হতে পারল না। সে আরও কাছে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস অয়ন্তীর মুখে লাগছে। অয়ন্তী, প্লিজ আপনি একবার সুস্থ হয়ে যান। একবার চোখটা খুলুন। আপনি এভাবে থাকলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। আপনি জানেন না আপনার এই নীরবতা আমাকে কতটা ভয় পাইয়ে দিচ্ছে। আপনার নিঃশ্বাসের শব্দটুকু শুনতে না পেলে মনে হয় আমার বুকের ভেতরটা থেমে যাচ্ছে। আমি ভুল করেছি, হয়তো বুঝে হয়তো না বুঝে, কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার ইচ্ছে কখনো ছিল না। যদি পারতাম সময়টাকে উল্টো ঘুরিয়ে দিতাম, সেই মুহূর্তটা মুছে ফেলতাম, শুধু আপনাকে হাসতে দেখার জন্য আবার সব শুরু করতাম। আহমেদ ধীরে ধীরে অয়ন্তীর আঙুলগুলো আরও শক্ত করে জড়িয়ে ধরে কপালে ঠেকালো। ওয়াদা করছি কখনো কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে দেব না। সারা জীবন আগলে রাখবো আপনাকে। পৃথিবী যদি কখনো নিষ্ঠুর হয়ে ওঠে তবে তার কঠোরতাকে আমি নিজের বুকে আটকে রাখবো, তবু তো আপনাকে ছুতে দেব না। প্লিজ আপনি ঠিক হয়ে যান অয়ন্তী। আপনার হাসিটা যে আমার বড্ড প্রয়োজন। আপনি ছাড়া আমার সমস্ত অস্তিত্ব অর্থহীন। আমি যে সব হারাতে হারাতে ক্লান্ত। প্লিজ। আহমেদ অয়ন্তীর সাথে এমন পরিস্থিতির জন্য কোথাও না কোথাও নিজেকে দোষী ভাবছে। তাই পাগলের মতো কী প্রলাপ বকছে সে জানে না, কিন্তু এতটুকু জানে তার একটু শান্তির প্রয়োজন। রাহিন রাতে বাসার সামনে এসে দাঁড়াতেই রাগে ফুঁসতে ফুঁসতে অনবরত কলিং বেল চাপতে শুরু করলো। অয়নের সমস্ত রাগ যেন সে বেলের ওপরে মেটাচ্ছে। এত বড় অপমান সে কখনো হয়নি। নোভার সামনে এত অপমান যেন মানাই যাচ্ছে না। কোন কক্ষণে যে অয়ন্তীর সাথে রিলেশনে গিয়েছিল তা কোনোভাবেই মেলাতে পারছে না রাহিন। মানে সিরিয়াসলি তার মতো একটা ছেলে কিভাবে এমন করলো? নিশ্চিত তখন তার মাথা খারাপ হয়েছিল, নয়তো অয়ন্তীর মতো অমন আনস্মার্ট মেয়ে কি তার যোগ্য? কোথায় নোভা আর কোথায় এই অয়ন্তী? আফসোস হচ্ছে ভীষণ, কেন যে আগে নোভা তার জীবনে এলো না, তাহলে তো এত কিছু হতোও না। যাক, একদিক দিয়ে এত লুকোচুরির কাহিনী থেকে তো বাঁচলো, নয়তো আরও কতদিন যে তাকে অয়ন্তীর সাথে কথা বলে যেতে হতো তা কে জানে। তবে আজকে ভাগ্যিস সেখানে নোভা ছিল তাকে সামলানোর জন্য। কি সুন্দর তাকে বোঝালো যে এইসব মিডল ক্লাস লোকেদের সাথে মিশতে নেই, আর এদের সাথে হাতাহাতি করে নিজের হাত নষ্ট করার কোনো দরকারও নেই।
নয়তো আজকে অয়নকে তার থেকে কেউ বাঁচাতে পারতো না। এসব ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তবুও রাগ কমছে না। নিজের করা ভুলের জন্য নিজের ওপরই রাগ লাগছে। এখন অয়ন্তে তার জন্য ভুল বই কিছু না। এসব ভাবতে ভাবতে আবারও বেল দিতে লাগলো, যেন তার ভেতরের অস্থিরতাই শব্দ হয়ে বাইরে বেরিয়ে আসছে ক্রমাগত। রাহিনের মা সাবিহা আহমেদ কিচেনে ছিল। কলিং বিলের আওয়াজ শুনে তাড়াহুড়ো করে হাতের কাজটুকু শেষ করে ভেতর থেকে দরজার দিকে আসতে আসতে বললেন, আরে আরে ধৈর্য ধর বাবা, আসছি তো। এত বিল দিচ্ছিস কেন? দরজা খুলতেই রাহিন এক ঝটকায় ভেতরে ঢুকে পড়ল। জুতো খুলতে গিয়েও যেন ধৈর্য নেই আর আজকে। একটা একপাশে ছিটকে গেল আর একটা দরজার কাছে উল্টে পড়ে রইল। চোখ মুখে স্পষ্ট বিরক্তি বোঝা যাচ্ছে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে প্রায় ছুঁড়ে ফেলল সোফার ওপর। তারপর গটগট করে নিজের রুমে চলে গেল। রাহিনের এমন ব্যবহারে তার মা বেশ অবাক হলো। হঠাৎ কী হলো তার ছেলেটার? সকালে তো বেশ ফুরফুরে মেজাজে বেরিয়েছিল, কিন্তু এখন তো মেজাজ সপ্তমে। মায়ের মন মুহূর্তেই অস্থির হয়ে গেল। সোফা থেকে ব্যাগটা তুলে নিয়ে যেতে লাগলো রাহিনের রুমের দিকে। পুরো রুম অন্ধকার করে শুয়ে আছে রাহিন। তার রাগ বরাবরই বেশি, সেই ছোট থেকে। বড় হয়েও এর ব্যতিক্রম হয়নি। আর আজকে তো রীতিমতো এতটা অপদস্থ হয়েছে যা সে কখনোই হয়নি। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে চাইল রাহিন। মাকে নিজের রুমে দেখে অবাক হলো না, বরং বিরক্ত হলো কিছুটা। শোয়া থেকে উঠে বসল। কিছু বলবে আম্মু? সাবিহা আহমেদ বুঝল ছেলে তার প্রচুর রেগে আছে। কী হলো তাই জানার জন্য মন আনচান করে উঠল। যতই হোক মা তো, তাই মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে বাবা? মায়ের শান্ত গলা শুনে রাহিন বলল, কিছু না। কিন্তু মায়ের মন তো তাই আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে সত্যি করে বলো তো বাবা। এত রেগে আছিস কেন? অফিসে কি কিছু হয়েছে? বললাম তো কিছু হয়নি। এত জিজ্ঞেস করছো কেন? যাও তো এখান থেকে। একা থাকতে দাও এখন আমাকে। মিসেস সাবিহা হতভম্ব হয়ে গেল। ছেলের ব্যবহারে কষ্ট পেল প্রচুর। হাতে থাকা রাহিনীর ব্যাগটা চেয়ারেই রেখে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। রাহিনীর মা যেতেই সচরে দরজা লাগিয়ে দিয়ে শাওয়ারে ঢুকলো। আপাতত নিজেকে ঠান্ডা করতে হবে, এছাড়া উপায় নেই। এদিকে হসপিটালে অয়নের আসতে অনেকটা দেরি হয়ে গেল। রিমিকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসার সময় প্রচুর জ্যামে আটকে গিয়েছিল। আর ঢাকা শহরের জ্যাম তার না বললেই নয়। হসপিটালে ঢুকে অয়ন্তীর কেবিনের সামনে আসতেই দেখে বাহিরের বড় জানলাটার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আহমেদ, যার জন্য অবাকই হলো অয়ন। এই ভেবে যে আহমেদ এখনও যায়নি। চাইলে তো চলে যেতে পারত, কিন্তু তার বোনের এই অবস্থায় তাদের একা রেখে যায়নি। লোকমুখে আহমেদের উদার মন মানসিকতা সম্পর্কে যা শুনে তার চেয়েও বেশি উপলব্ধি করতে পারছে অয়ন। আহমেদকে যত দেখছে ততই তাজ্জব হচ্ছে। কেবিনের বাইরে রাখা রোগীর রিলেটিভদের জন্য বরাদ্দকৃত চেয়ারে ধীর পায়ে গিয়ে বসলো অয়ন। তার আদরের বোনের সাথে কী থেকে কী হলো, এমন পরিস্থিতিতে পড়বে কখনো কল্পনার মধ্যেও ছিল না। এত বাজেভাবে ঠকে গেল অয়ন্তী। সেও তো কাউকে পছন্দ করে, কই তার তো সেই মানুষটাকে ঠকানোর কথা একবারও মাথায় আসে না। উল্টো তার অনুপস্থিতি অস্থির করে তোলে তাকে। অথচ রাহিন কি অবলীলায় এসব করে দিব্যি স্বাভাবিক রয়েছে। অয়নের কেমন অশান্তি লাগছে এইসবে। আবার সাথে এও ভাবতে লাগলো, মা বাবাকে কিভাবে বলবে সব, কিভাবে ফেস করবে বাকি সব। কারণ অয়ন্তীর এমনিও হুঁশ নেই। তারা তো বুঝবেই কিছুটা, জিজ্ঞেস করলে কিভাবে বোঝাবে বা তারাই কি বুঝবে ব্যাপারটা। কিছু মাথায় আসছে না। চুপ করে মুখ ঢেকে বসে রইল অয়ন। ফোনে কথা শেষ করে পেছনে ফিরতেই দেখলো অয়ন বসে আছে। আহমেদ ধীর পায়ে হেঁটে অয়নের পাশে গিয়ে বসল। পাশে আহমেদের উপস্থিতি টের পেয়ে মুখ তুলে চাইল অয়ন। চোখ কেমন লাল হয়ে আছে, কান্না আসছে, কিন্তু ছেলে মানুষ তো, সবার সামনে কাঁদতে নেই। মিস্টার রেজা, আর ইউ ওকে? জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে আহমেদ। অয়ন্তী যেদিন জন্ম নিয়েছিল সেদিন আমি মামার সাথে দেখতে গিয়েছিলাম হসপিটালে। আমি দেখতে যেতেই দেখলাম বাবার কোলে তোয়ালো পেছনো ছোট্ট একটা পুতুল। কি আহ্লাদ করছে বাবা। বাবা এত আহ্লাদ করছে যেন পৃথিবীর সবচেয়ে দামি রত্ন তার হাতে। আমাকে দেখে বাবা ইশারায় কাছে ডাকলেন। আমি এগিয়ে যেতে বললেন, এই ছোট্ট পুতুলটা আমার বোন, আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। শুনে আমার ভিতরটা আনন্দে ভরে উঠেছিল। একটা পুতুল, আমার নিজের পুতুল।
সে আমার বোন। সারাদিন ওর সঙ্গে খেলবো, ওকে গল্প শোনাবো, এই ভাবনাতে আমার ছোট্ট মন আত্মহারা হয়ে গিয়েছিল। বাবা চোখের ইশারায় জিজ্ঞেস করলেন কোলে নিব কি না। আমি মাথা দুলিয়ে হ্যাঁ বললাম, আর 2 হাত বাড়িয়ে দিলাম। বাবা সাবধানে আমার কোলে ওকে তুলে দিতেই যেন মনে হলো আমি তুলতুলে মেঘের টুকরো ছুঁয়ে আছি। এত নরম, এত ছোট একটা প্রাণ। ভয় হচ্ছিল এই বুঝি কোথাও ব্যথা পায়। হাত কাঁপতে লাগলো। অজানা এক আকাঙ্ক্ষায় আবার বাবার কোলে ফিরিয়ে দিলাম। বাবা হেসে উঠল সাথে সাথে। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আমার বোনকে কখনো কষ্ট পেতে দিব না, সবসময় আগলে রাখবো। পৃথিবীর সব দুঃখ থেকে আড়াল করে রাখবো তাকে। কিন্তু আমি ব্যর্থ হলাম, আমার বোনকে আমি আগলে রাখতে পারলাম না। কষ্ট ওকে ছুঁয়ে দিল, এমনভাবে ছুঁয়ে গেল যা ওকে ভেঙে টুকরো টুকরো করে দিল। ওকে এমন পরিস্থিতিতে কখনো দেখিনি আমরা। মা বাবা কিভাবে নেবে বিষয়টা জানি না, তাই তাদের আসতে এখানে বারণ করেছি, কারণ তারাও সহ্য করতে পারবে না। আর আমি কিভাবে বলতে পারবো তাদের যে অয়ন্তী কাউকে ভালোবাসতো, আর সে ভালোবেসে চরম ধোঁকা পেয়েছে, আর এই ধোঁকায় তাকে এই অবস্থা এনে দাঁড় করিয়েছে। কিছুই মাথায় আসছে না স্যার, কি করব আমি? বলেই মাথা চেপে ধরল অয়ন। একজন ভাইয়ের ভেঙে পড়ার প্রতিজ্ঞার ভার যেন পুরো পরিবেশ ভারী করে তুলল। আপনার অবস্থা আমি কিছুটা হলেও বুঝতে পারছি মিস্টার রেজা, কারণ আমারও বোন আছে। তার সাথে এমন হলে আমিও হয়তো আপনার মতোই চিন্তা করতাম। তবে আমার মতে আপনার প্যারেন্টসকে বিষয়টি সম্পর্কে অবগত করা আবশ্যক। কেননা পরবর্তীতে যখন তারা জানতে পারবে অন্য কোনো মাধ্যমে, তখন তারা যেমন কষ্ট পাবে, তেমনি সন্তান হিসেবে আপনাদের উপর থেকে বিশ্বাস চলে যাবে। তাই আপনাকে খুব পোলাইটলি সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। বোঝাতে হবে যেন তারা অয়ন্তীকে ভুল না বুঝে, কারণ অয়ন্তীর মেন্টাল হেলথ এমনিতেই প্রচুর নাজুক। ওর এখন ফ্যামিলি সাপোর্টের প্রয়োজন, নয়তো অবস্থা আরও বেগতিক হবে। কিন্তু কিভাবে কি করব ভেবে কুল পাচ্ছি না। কিভাবে ওকে এই অবস্থা থেকে বের করব? আহমেদ কিছুক্ষণ চুপ করে রইল। মিস্টার রেজা, প্রথমত আপনি ওকে এই অবস্থা থেকে বের করে আনতে পারবেন এমনটা ভাববেন না। মানুষ ভেঙে গেলে তাকে জোর করে টেনে তোলা যায় না, তাকে সময় দিতে হয়, নিজেকে সামলানোর সাথে ভরসা দিতে হয়। আহমেদ একটু থেমে আবার বলল, অয়ন্তীর এখন ভরসা, সহমর্মিতা আর সময়, এই 3টা জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন, যা ওকে মেন্টালি নিরাপত্তা দিবে। নিরাপত্তা মানে? মানে ও যেন অনুভব করে যাই হোক না কেন পরিবার ওর পাশে আছে, কেউ ওকে দোষ দিচ্ছে না এক বিন্দুও, কেউ ওকে ছোট করছে না। আপনি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করুন, কিন্তু জেরা করবেন না। শুধু বলুন আপনি ওর কষ্ট যা ও অনুভব করছে আপনিও তা অনুভব করছেন, আপনি পাশে আছেন, এই ভরসা দিন। আজকে দেখেছিলেন ও কিন্তু ভরসা করতে পারছিল না কাউকে, কারণ ওর ভরসা ভেঙে গেছে। তাই অনেক সময় দ্রুত সমাধান নয়, পাশে থেকে ভরসা করা বেশি জরুরি। দ্বিতীয়ত, ওর অনুভূতিকে অস্বীকার করবেন না। অনেকেই বলে না যে ভুলে যা, এতে কিছু হয়নি, এগুলো বয়সের ভুল। এই কথাগুলো ভাঙা মানুষকে আরও একা করে দেয়। ওর কষ্টটা সত্যি, তার সহমর্মিতা দেখতে হবে ওকে, যেন কোনো গিল্টি ফিল না আসে। অয়ন চুপ করে শুনছে, তারপর নীরবে মাথা নেড়ে সম্মতি জানাচ্ছে। আর তৃতীয়ত, সময়। হার্টব্রেক থেকে বের হতে সময় লাগে। আপনি ওকে ব্যস্ত রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু জোর করে নয়। ওর পছন্দের জিনিসগুলোতে ধীরে ধীরে ফিরিয়ে আনুন। প্রয়োজনে কাউন্সিলিংয়ের কথাও ভাবতে পারেন, এতে লজ্জার কিছু নেই। আর মা বাবা, তাদের কি বলবো না? তাদের বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু অয়ন্তীকে আগে প্রস্তুত করুন, যেন সে জানে আপনি বিষয়টা শেয়ার করতে যাচ্ছেন তাদের কাছে, যা শুধুমাত্র ওর ভালোর জন্য। আর আপনার প্যারেন্টসকে বোঝাবেন সত্য সহজভাবে মেনে নিলে অয়ন্তীর সুস্থ হওয়ার পথ অনেক সহজ হবে।
একটা প্রশ্ন করতে পারি আপনাকে? জি, অবশ্যই মিস্টার রেজা। আপনি এত কিছু কিভাবে খেয়াল রাখতে পারেন স্যার? পরিস্থিতি অনেক কিছু শেখায় আর বোঝায় মিস্টার রেজা। থাক না হয় সেসব কথা। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে এটা উপলব্ধি করেছে যে সামনের পথগুলো খুব একটা মসৃণ হবে না তাদের জন্য। কিছুক্ষণ চুপ করে থেকে অয়ন বলল, স্যার, আপনি বাসায় যাবেন না? সে কখন থেকে আপনি আমাদের জন্য দৌড়াদৌড়ি করছেন? অয়নের কথায় হুঁশ ফিরল। সে তো বেমালুম ভুলে গিয়েছিল যে সেখানে থাকতে পারবে না, থাকলে হাজার কথা উঠবে। তাই কিছুটা সামলে বলল, হ্যাঁ, আমি এখনই বের হব। আপনার জন্য অপেক্ষা করছিলাম। অয়ন্তী আমানত হিসেবে ছিল আমার কাছে। এখন আপনি এসেছেন তাই আমি যেতে পারবো। আশা করি একা আপনি সামলাতে পারবেন। আর একটু পর দুজন নার্স আসবে। তারা এখানে থেকে অয়ন্তীকে দেখভাল করবে যতক্ষণ এই হসপিটালে ও অ্যাডমিট আছে। আর যে কোনো সমস্যা হলে আপনি বিনা সংকোচে আমাকে বা সাজিদকে কল করবেন। আমরা চলে আসব। এখন তবে আসি মিস্টার রেজা। তারপর অয়নের সাথে হাত মিলিয়ে একবার পেছনে কেবিনের দরজায় তাকালো। যেতে ইচ্ছে করছে না, মন চাইছে এখানেই থাকতে। পা দুটো সামনে এগোতে চাইছে না। মনে হচ্ছে এই করিডোরটুকুই তার সব কিছু, আর এই দরজার ওপাশেই আটকে আছে তার থাকা না থাকা। চলে যেতে হবে জানে, তবু মন সায় দিচ্ছে না। অয়ন্তীকে রেখে কিভাবে যাবে সে? কোনো অদৃশ্য মায়া আর দরজার ওপারে থাকা মানুষটার অস্তিত্ব সব কিছুই যেন তাকে টেনে ধরছে। শেষবারের মতো গভীর একটা শ্বাস নিল সে। চোখের কোণে জমে থাকা অনুভূতিগুলো আড়াল করে পা বাড়ালো সামনে। তবুও মনটা রয়ে গেল সেই কেবিনের মধ্যে অচেতন হয়ে পড়ে থাকা মানুষটার কাছে। রাত একটা, বারান্দায় বসে গিটারের টুংটাং আওয়াজ তুলছে রাহিন, কিন্তু কোনোভাবেই সুর তুলতে পারছে না। ফোনের অপর পাশে নোভা অপেক্ষা করছে শোনার জন্য। রাহিনের মন খারাপ বিধায় নোভা আবদার করলো গান শুনবে, কিন্তু রাহিন সেই ঘন্টাখানেক সময় ধরে চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওপাশে নোভাও এখন বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু বলছে না। রাহিন চেষ্টা করে ব্যর্থ পড়ল। বিরক্ত হয়ে ওপাশ থেকে নোভা জিজ্ঞেস করলো, রাহিন, আর কতক্ষণ লাগবে? যদি সমস্যা হয় তাহলে আজকে থাকুক না এসব, অন্য কোনো দিন শুনবো। আমার প্রচুর ঘুম পাচ্ছে। বুঝলাম না কি হলো আজকে। অয়ন্তী যখন শুনতে চাইতো তখন তো ঠিকই হয়ে যেত, কিন্তু আজকে যে কেন হচ্ছে না? কথায় কথায় বেফাঁস গলায় বলে ফেলল রাহিন। তুমি ওই অয়ন্তীকে এভাবে রাত জেগে গিটারে গান শোনাতে? নোভার কথায় সম্বিত ফিরল রাহিনের। চুপ করে রইল কিছুক্ষণ। আসলেই তো, অয়ন্তী বললে সেও আবদার রাখত, আর তখন কি সুন্দর করে সব হয়েছে তো। কি হলো রাহিন, জবাব দাও। আরে কি যেন বলো, ওই একদিন রিমি ছিল সাথে, ওদের বাসায় গিয়েছিল তো বিকেলে আবদার করলো, তাই রিমির সামনে বাধ্য হয়ে আর কি। ও আচ্ছা, আমি ঘুমাবো রাহিন, গুড নাইট। বলে ফোন কেটে দিল নোভা। রাহিন ফোনটা পাশে রেখে হাফ ছেড়ে বাঁচল, কিন্তু স্বস্তিটা বেশিক্ষণ টিকল না। পরক্ষণেই মনে হলো সে কি অবলীলায় মিথ্যা বলছে। সে নিজেও অয়ন্তীকে শোনাতো, আর অয়ন্তী আবদার করলে তো কথাই নেই। কত রাত জেগে শুনিয়েছে, অয়ন্তীও কখনো টুটুকু করেনি। এসব ভেবে রাহিন একটু থমথমে হয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে রাতের নীরবতা আর ঠান্ডা হাওয়ায় রাহিনের সারাদিনের রাগ আর অয়ন্তীর প্রতি অনুভূতি একটু একটু করে কম হতে থাকে। রাতে বাসায় ঢুকে টালমাটাল পায়ে নিজের রুমে প্রবেশ করলো আহমেদ। ঘরের লাইট অবধি চালায়নি। দরজাটা বন্ধ করেই বিছানার থপ করে বসে পড়ল সে। টাই খুলতে ইচ্ছে করছে না, জুতো খোলারও শক্তি নেই। সারাদিনের ধকলের প্রভাবটা এখন বেশ ভালো করেই টের পাচ্ছে। চোখ দুটো জ্বালা করছে, সাথে মাথাটা টনটন করছে ভীষণ। তাই আধশোয়া হয়ে শুয়ে পড়ল বাহিরের পোশাকেই। এক কাপ কফির বড্ড প্রয়োজন অনুভব করছে, সাথে হট শাওয়ার না নিলেই নয়। কিন্তু উঠতে একদমই মন চাচ্ছে না, তাই চোখ বুজে রইল চুপ করে। মিনিট পাঁচেক পরে দরজায় একদম হালকা নক করল রুমিস চাচা। তিনি আহমেদের বাসায় বহু আগে থেকে কাজ করে, তবে আহমেদের এই অ্যাপার্টমেন্টে আসে মাঝে মাঝে। আহমেদই আসতে বারণ করেছে, কারণ সে একা থাকতে চায়। কিন্তু রুমিস চাচা তবুও আসে। আহমেদকে ভীষণ ভালোবাসে তো, বলতে গেলে ছোটোবেলা থেকেই তাকে দেখাশোনা করেছে। রক্তের সম্পর্ক না থাকলেও আহমেদের প্রতি মমতায় কোনো ঘাটতি নেই তার। রুমিস চাচার দরজায় নখটা ঘুরিয়ে ভেতরে এসে বলল, বাবা, লাইট জ্বালাবো? আহমেদ চোখ না খুলে মৃদু স্বরে বলল, না চাচা থাক। কখন এসেছেন আপনি?
এই তো বিকেলে বাবা, তোমার কথা মনে পড়ছিল খুব। রমেশ চাচা আরও দুপা এগিয়ে এলেন। অন্ধকারে তার চোখ ধীরে ধীরে শুয়ে গেছে এখন। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ক্লান্ত মানুষটাকে দেখে বুকটা কেমন হু হু করে উঠল তার। তবে এটা নতুন না, তিনি যতবার আহমেদকে দেখে ততবারই তার কষ্ট অনুভব হয়। শরীর বেশি খারাপ নাকি বাবা? কণ্ঠে স্পষ্ট উদ্বেগ তার। জবাব না পেয়ে আবার বলল, মাথাটা খুব ধরেছে বুঝি? সারাদিন কিছু খেয়েছো ঠিক মতো? আহমেদ এবার চোখ খুলে একটু পাশ ফিরল, ক্লান্ত মুখে হাসি দেওয়ার চেষ্টা করল। কিছু না চাচা, আজকে একটু বেশি ক্লান্ত লাগছে, ঠিক হয়ে যাবে। রমেশ চাচা নিঃশব্দে বিছানার পাশে এসে দাঁড়ালেন। বহু বছরের চেনা অভ্যাসে তিনি হাত বাড়িয়ে আহমেদের কপালে আলতো ছোঁয়া দিলেন। গরম তো না, কিন্তু মুখখানা একেবারে শুকিয়ে গেছে তোমার। আমি এক কাপ কফি বানিয়ে আনি, নাকি আগে গরম পানি রেডি করে দিব? গোসল করলে হয়তো একটু হালকা লাগবে তোমার। লাগবে না চাচা, আমি করে নিব। রমেশ চাচা এবার আরও নরম স্বরে বললেন, বাবা, সারাদিন বাইরে যুদ্ধ করে এসে ঘরে ঢুকে যদি একটু বিশ্রাম না নাও, তাহলে মানুষ টিকবে কিভাবে? চলো ওঠো, আগে ফ্রেশ হয়ে নাও তো বাবা, তারপর কথা বলবো। সব এখন না বললেও চলবে, আর আমি তো আছি, আমিই করব। এখন বলো, কোনটা আগে করব? আহমেদ মনে মনে হাসল। সে জানে রমেশ চাচা তার জন্য এইসব না করে যাবে না। কফি দিন চাচা, আমি শাওয়ার নিয়ে আসছি। আর চাচা, আপনি খেয়েছেন? আপনার কিন্তু মেডিসিন আছে, তাই টাইম টু টাইম খাবার খেতে হবে, মনে আছে? হ্যাঁ বাবা, তোমার কথা কি আর আমি ফেলতে পারি? তুমি গোসল করে আসো, আমি কফি আনছি। বলে তিনি চলে গেলেন। আহমেদ বড় একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শরীরটা যদিও ভারী লাগছিল, তবু নিজেকে জোর করে বাথরুমের দিকে নিয়ে গেল। দরজা বন্ধ করে শাওয়ার ছাড়তেই গরম পানির ধারা এসে পড়ল তার মাথা আর কাঁধের ওপর। তপ্ত দীর্ঘশ্বাসের সঙ্গে যেন সারাদিনের ক্লান্তি একটু একটু করে কমতে লাগলো। টান টান স্নায়ুগুলো শিথিল হলো কিছুটা। কপালের টনটন ব্যথাটাও খানিকটা কমে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলায় হাত চালাতে চালাতে সে নিজের চোখের ক্লান্তি টের পেল। গভীর অদৃশ্য এক চাপ যেন সেখানে বাসা বেঁধে আছে। কমবার নামে যেন নেই তার। আধ ঘন্টা পর ঘরে ফিরে এসে দেখল সেন্টার টেবিলে ধোয়া ওঠা কফির কাপ রাখা। হাসল আহমেদ। রমেশ চাচার এই নিঃশব্দে যত্নগুলো তাকে স্বস্তি দেয়। আহমেদ কফির কাপটা হাতে নিল, সাথে সাথে উষ্ণতা ছড়িয়ে পড়ল আঙুলে। তেতো গন্ধটা নাকে এসে লাগতেই মনটা একটু স্থির হলো। কাপটা হাতে নিয়ে এসে ব্যালকনির দিকে হাঁটল। বাইরের রাত অনেক গভীর, আকাশে অল্প কিছু তারা দৃশ্যমান। দূরের শহরে আলো ঝাপসা হয়ে ঝিলমিল করছে। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগতেই সে চোখ বুজে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। যেন বাতাসে অনুভব করলো অন্তিকে। মনটা বড্ড চাচ্ছে অন্তিকে পাশে। আগে এমন হতো না, কিন্তু আজকাল যখনই অন্তির সাথে দেখা হয় তখনই এই চাওয়া যেন বাড়তেই থাকে। আর সাথে তিক্ত দহনও। আহমেদ ঘরে ফিরে এলো। আলমারির লকার খুলে ভেতর থেকে তুলে নিল সেই ডায়েরিটা। গাঢ় নীল মলাটের ডায়েরি। পাতাগুলো ভরে আছে তার অগোছালো হস্তাক্ষরে, যাতে আছে তার অপ্রকাশিত স্বীকারোক্তি আর অব্যক্ত ভালোবাসার স্বাক্ষর। এই ডায়েরির প্রতিটা লাইন যেন একটা মানুষের জন্য লেখা, অয়ন্তীর জন্য, যে এসেছিল বসন্ত বেলায় শুধু তার বসন্ত গৌরী হয়ে। অয়ন্তী তো জানেও না তার জন্য কত শত কথা জমে থাকে এহমাদের মনের কুটিরে। দিনের বেলা যতটা সংযত থাকে, রাত নামলেই ততটা অসহায় হয়ে পড়ে সে। তখন এই ডায়েরিটাই তার আশ্রয়। ব্যালকনির রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কফিতে চুমুক দিল আহমেদ। আকাশটা আজ অদ্ভুত পরিষ্কার। অসংখ্য নক্ষত্র ছড়িয়ে আছে কালো ক্যানভাসে। আহমেদ আকাশের দিকে তাকিয়ে রইল। আমার একান্ত বসন্ত বৈরী, আমি অপেক্ষায় থাকি হয়তো কোনো এক নক্ষত্রের রাতে আপনি আমার হবেন। কিন্তু জানেন, আমার স্বপ্নগুলো সব সময় অধরাই থেকে যায়, ছুতে গেলেই দূরে সরে যায়, ঠিক ওই নীলাম্বরের মতো। তাই আপনাই নিয়ে ভাবতেও বড্ড ভয় লাগে আজকাল। এই বুঝি আমার যতটুকু ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, তাও না, যেন আবার আধারে ডুবে যায়। আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা যতটা না গভীর, হারানোর আশঙ্কা তার চেয়ে অধিক গভীরতর আমার কাছে। তাই ভালোবাসি নিঃশব্দে, আপনার মনের অজান্তে। অজস্র স্বপ্ন দেখি আড়ালে, যেন কোনো ঝড় এসে আমার সামান্য প্রাপ্তিটুকুও ছিনিয়ে নিতে যেতে না পারে। তারপর ডায়েরির একটা ফাঁকা পাতা খুলে কলম ছোঁয়ালো। কয়েক সেকেন্ড চুপ করে রইল। শব্দগুলো নিজে থেকেই ভেতর থেকে উঠে আসতে লাগলো ধীরে ধীরে। এলোমেলো অনুভূতির প্রকাশ ঘটল সফেদ কাগজে। রাতের নীরবতায় কফির ধোয়া আর অক্ষরগুলো মিশে যেতে লাগলো একে একে। আর সাথে তার সমস্ত অপ্রকাশিত ভালোবাসা।
যা শুধু এবং শুধুমাত্র তার বসন্ত গৌরীর নামে। সকালে মাথায় টনটন ব্যথা নিয়ে চোখ খুলল অয়ন্তী। চোখের সামনেই সব ঝাপসা লাগছে। কয়েক পলক ফেলে দৃষ্টি পরিষ্কার করার চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য। মাথা আরও ভারী লাগতে শুরু করলো। হালকা কাতর শব্দ করে আবারও চোখ বন্ধ করলো অয়ন্তী। গভীর শ্বাস নিল দু একবার, তারপর আবার চেষ্টায় অনেকটা পরিষ্কার হলো আশপাশ। মস্তিষ্ক ধাতস্থ হতে সময় নিল কিছুটা। বোঝার চেষ্টা করলো কোথায় আছে, কি হচ্ছে। খানিকটা সময় পর কেবিনের সোফায় চোখ গেল। দুজন নার্স হেলান দিয়ে শুয়ে আছে। ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠল সাদা দেয়াল, কেবিনের পর্দা, পাশের ছোট টেবিলটাও। হঠাৎ টনক নড়ল অয়ন্তীর। মনে হতে লাগলো গতকালের সমস্ত ঘটনা। অয়ন্তীর বুকের ভেতর ধক করে উঠল। গলা শুকিয়ে এলো। নিঃশ্বাস নিতে বেগ পেতে হলো খানিকটা। মনে হচ্ছে অক্সিজেন কম পড়ে যাচ্ছে। চোখ ভিজে গেল মুহূর্তে। মাথার ব্যথাটা আরও তীব্র হলো, কিন্তু তার চেয়েও তীব্র হয়ে উঠল হৃদয়ের ভেতরের অস্থিরতা। একজন নার্স আড়মোড়া ভেঙে চোখ খুলতেই অয়ন্তী কেমন হাঁসফাঁস করতে দেখে সাথের জনকে ডেকে দ্রুত উঠে এলো। পাশে থাকা অক্সিজেন মাস্ক নিয়ে দ্রুত দিল অয়ন্তীকে, যার ফলে কিছুটা স্বাভাবিক হলো সে। তাই আরেকজন গেল এই সময় কর্তব্যরত চিকিৎসককে ডেকে আনতে। অয়ন ফোনে কথা বলছিল একটু দূরে দাঁড়িয়ে। অয়ন্তীর কেবিনে ডাক্তারকে যেতে দেখে ফোনটা রেখে সেও সাথে ঢুকলো। ডাক্তার কিছুক্ষণ চেক আপের পর জানালো আপাতত সব ঠিক আছে, চিন্তার কিছু নেই। হঠাৎ সেন্স আসার কারণে একটু সাফোকেশন হয়েছে, দ্যাটস ইট। ডাক্তার সাজিদ আসলে কখন ডিসচার্জ দেওয়া হবে জানানো হবে। আপাতত রোগীর রেস্ট প্রয়োজন। ডাক্তার ও নার্স বেরিয়ে যেতে অয়ন ধীরে ধীরে গিয়ে বসলো অয়ন্তীর কাছে। আহমেদের গতকালের কথাগুলো মনে হলো। ঠিক করেছে অয়ন্তীকে এমতো অবস্থায় আগলে রাখার চেষ্টা সে এখন করবেই করবে। অনেক হয়েছে, আর কষ্ট পেতে দিবে না। তাই পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, একটু ভালো লাগছে অয়ু? ভাইয়ের সেই বহুদিনের চেনা আদুরের ডাক কানে যেতেই অয়ন্তীর বুকের ভেতর জমে থাকা সব কিছু ভেঙে পড়ল। চোখ ভরে উঠল মুহূর্তেই। ঢুকরে কেঁদে উঠল অয়ন্তী। অক্সিজেন মাস্কের ভেতর কান্নার শব্দ ভারী হয়ে প্রতিধ্বনিত হলো। অয়ন ব্যতিব্যস্ত হয়ে গেল বোনের জন্য। জানতে চাইল কোথাও কোনো কষ্ট হচ্ছে কিনা। অয়ন্তী কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে লোনাধরা গড়িয়ে পড়ছে অবিরত। ভয় নেই অয়ু, আমি আছি তোর পাশে সব সময়, সব পরিস্থিতিতে। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর, আপন এবং হৃদয়ের কাছাকাছি একটি সম্পর্ক। একই ছাদের নিচে বড় হতে হতে তাদের জীবনে জমে ওঠে অসংখ্য স্মৃতি। শৈশবের খেলাধুলা, ছোট ছোট ঝগড়া, এসব ছোট ছোট মুহূর্ত তাদের সম্পর্ককে আরও গভীর ও বিশেষ করে তোলে। তাদের সম্পর্কে এক অদ্ভুত মিশ্রণ থাকে: বন্ধুত্ব, ভালোবাসা, দায়িত্ব এবং ভরসা। বড় ভাই বা বোন প্রায় ছোটদের জন্য অভিভাবকের মতো হয়ে ওঠে। বিপদে রক্ষা করে, ভুল করলে বুঝিয়ে দেয়, আর সব সময় পাশে থাকার আশ্বাস দেয়। জীবনের পথে অনেক সময় বন্ধু বদলে যায়, আপন মানুষ দূরে সরে যায়, কিন্তু ভাই বোনের সম্পর্ক সাধারণত সারা জীবন অটুট থাকে। সুখের সময় যেমন তারা একসাথে হাসে, তেমনি দুঃখের সময়ও একজন আরেকজনের শক্তি হয়ে দাঁড়ায়। এই সম্পর্কের সৌন্দর্য হলো ঝগড়া যতই হোক, দিনের শেষে তাদের ভালোবাসা কখনো কমে না। অয়ন আর অয়ন্তীর সম্পর্কটা ঠিক তেমন। এখন তারাই একজন আরেকজনের ভরসা। অয়ন বোনের মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে দিচ্ছে, আর অয়ন্তী সেই যে কান্না শুরু করেছে আর থামছেই না। অয়নও তাকে থামাচ্ছে না। আর কাঁদুক না হয় কিছুক্ষণ, মন তো কিছুটা হলেও হালকা হবে। সময় অনেকটা পেরিয়ে যাওয়ার পর অয়ন্তীর কান্না কিছুটা কমে এলো। ভাইয়ের দিকে তাকিয়ে হেঁচকে তুলতে তুলতে কোনো রকমে বলল, সরি ভাইয়া। অয়ন্তীর কথায় ভ্রু কুচকে চাইল অয়ন। সরি কেন? এই যে আমার জন্য তুমি সাফার করছো, এত কিছু সহ্য করছো, আর আমি তোমাদের ভরসার কোনো মূল্যই দিতে পারলাম না। হাসতে হাসতে এত বড় ভুল করে ফেললাম। স্রোতের সাথে কখন যে ভেসে গেলাম বুঝলামও না। অয়ন্তীর কথাগুলো শেষ হতে না হতে আবার তার চোখ ভিজে উঠল। ঠোঁট কাঁপছে অনবরত, যেন নিজের কথাগুলো বলার একমাত্র ভরসা তারই ভাই। এখন না বলতে পারলে হয়তো দম বন্ধ হয়ে সে মরেই যাবে। তাই কিছুক্ষণ চুপ করে থেকে আবার অয়ন্তী ফিস ফিস করে বলল, আমি সব সময় ভাবতাম
রাহিন আমাকে সত্যিই ভালোবাসে ভাইয়া। ওর বলা প্রতিটা প্রতিশ্রুতি আমি বিশ্বাস করেছিলাম। মনে হয়েছিল ও কখনো আমাকে কষ্ট দেবে না। কিন্তু জানো তো, আমি ভুল ছিলাম। অয়ন মনোযোগ দিয়ে চুপচাপ শুনছিল সব কিছু। তার হাত এখনও অয়ন্তীর মাথায়। সে আমাদের উপদেশগুলো মেনে অয়ন্তীর সামনেই স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছে। লক্ষ্য অয়ন্তী যেন মানসিক সাপোর্ট পায় পুরোপুরি। অয়ন্তীর দিকে তাকিয়ে অয়ন ধীরে ধীরে বলল। তারপর অয়ন্তী কষ্টে একটা নিঃশ্বাস ফেলল। মনে হলো বুক ভেঙে আসছে। কিন্তু ও আমাকে আমার সহ্যের চাইতেও বেশি কষ্ট দিল। অফিসের ব্যস্ততার বাহানা করে রাহিন অনেক দিন ধরেই আমাকে মিথ্যা বলছিল। আমার সাথে সম্পর্ক রাখার পরে অন্য একটা মেয়ের সাথে ও সম্পর্কে জড়িয়েছে। আমি নাকি এতদিন তার আবেগ ছিলাম, অথচ তাকে তো আমি আমার জীবনের অমূল্য সত্য হিসেবে জানতাম। কথাগুলো বলতে বলতে অয়ন্তীর কণ্ঠ ভেঙে গেল, তবুও থামলো না, বলতে লাগলো। ভাইয়া, আমি এতটাই বোকা তাই না? ওর জন্য আমি কত কিছু ভাবলাম, কত স্বপ্ন দেখলাম, আর ও সব কিছু এত সহজে ভেঙে দিল শুধুমাত্র ক্ষণচারী সৌন্দর্যের জন্য। অয়ন এবার ধীরে ধীরে অয়ন্তীর হাত ধরে দৃঢ় কণ্ঠে বলল। শুন অয়ু, ভুলটা তুই করিসনি। বিশ্বাস করা কখনো ভুল না। ভুল করেছে সে তোর বিশ্বাস ভেঙে, তোর ভালোবাসাকে তুচ্ছ করে। অয়ন্তী নিঃশব্দে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। সত্যি বলতে এখনও বিশ্বাস করতে পারছে না অয়ন তাকে সাপোর্ট করবে। সাধারণত এমন ঘটনায় পরিবারের সাপোর্ট পাওয়া দুষ্কর হয়ে যায়। সেখানে অয়ন কি সাবলীলভাবে তাকে সামলাচ্ছে, অথচ এতক্ষণে তার গালে 2-4টা থাপ্পড় পড়া উচিত ছিল। শোন অয়ু, যে মানুষটা তোর মূল্য বুঝতে পারে না, সেই মানুষ তোর জীবনে থাকার যোগ্যই না। কষ্ট লাগবে, অবশ্যই লাগবে। ভালোবাসা এক অনুভূতি যা সবার জীবনে আসে, জীবন পাল্টে দেয়। কিন্তু একটা কথা মনে রাখবি, তুই কোনো ভুল করিসনি। তুই শুধু একজন ভুল মানুষকে বিশ্বাস করেছিলি, এর বেশি কিছু না। কিন্তু বাবা মায়ের সাথে কিভাবে চোখ মেলাবো ভাইয়া? ভাইয়া, তারা কি আমার উপর রেগে আছে সব কিছু শুনে? তাই কি আসেনি আমাকে দেখতে? আমাকে কি আর তারা ভালোবাসবে না? আমি কি আর তাদের সাথে কথা বলতে পারবো না? কথাগুলো বলতে বলতে অয়ন্তীর কণ্ঠ কেঁপে উঠল। চোখ মুখে স্পষ্ট অস্থিরতা, যেন বুকের ভেতর জমে থাকা ভয় আর অপরাধ বোধ তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। অয়ন কিছুক্ষণ চুপ করে বোনের দিকে তাকিয়ে রইল। রিল্যাক্স অয়ু, আমি এখনো কিছু বলিনি, কিন্তু আমি চাচ্ছি তাদের সব কিছু জানাতে। অয়নের কথাটুকু শোনার পর অয়ন্তীর মুখটা পুরো রক্তশূন্য হয়ে গেল। ভয়ে জড়সড়ো হয়ে গেল আরও। তা দেখে অয়ন বুঝলো ব্যাপারটা। অয়ু, আমাকে ভুল বুঝিস না, আমাকে সত্য বলতেই হবে। কারণ পরবর্তীতে ওরা অন্য কারোর থেকে শুনলে তারা আরও বেশি কষ্ট পাবে। আর এখনকার পরিস্থিতির কারণ তো জানতে চাইবে, তাই না? তখন কি জবাব দিব আমি? তাই তাদের সাথে সব কিছু শেয়ার করতে হবে, বুঝেছিস? নাকি তুই চাচ্ছিস এখন সব লুকিয়ে রেখে পরে অন্য কারোর থেকে জানুক? অয়নের কথা শুনে না বোধক মাথা নাড়ল অয়ন্তী, কিন্তু তবু বুকের ভেতরটা কেমন করে উঠছে তার। বাবা মার সামনে দাঁড়ানোর সাহসটা যেন কোথাও হারিয়ে ফেলেছে সে। অয়ন দীর্ঘশ্বাস ফেলল। বোনের মুখের দিকে তাকিয়ে তার বুকটাও ভারী হয়ে উঠছে। মলিন মুখটা কেমন অপরাধ বোধে জর্জরিত। কাঁপা কাঁপা ঠোঁট আর ভেজা চোখ মিশে এক অজানা দুঃখের ছবি আঁকছে যেন ক্ষণে ক্ষণে। ভয় পাচ্ছিস কেন অত? কারণ ভাইয়া, আমি তাদের কষ্ট দিয়েছি, তাদের ভরসা ভেঙে দিয়েছি। বাবা সব সময় বলতো আমার মেয়েটা কখনো এমন কিছু করবে না যাতে আমাকে মাথা নিচু করতে হয়। অথচ আমি আমি তো সেটাই করলাম ভাইয়া। আবেগের স্রোতে গা ভাসালাম। শেষ কথাটা বলতে গিয়েই গলা ভেঙে এলো অয়ন্তীর। মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। অয়ন ধীরে ধীরে অয়ন্তীর মাথায় হাত রাখল। অয়ু, মানুষ ভুল করে, কিন্তু একটা ভুল মানে এই না যে সব কিছু শেষ হয়ে গেছে। অয়ন্তী ভেজা চোখ তুলে তাকালো অয়নের দিকে। তুমি বুঝতে পারছো না ভাইয়া, বাবা মা আমার উপর কতটা ভরসা করতো। অয়ন্তীর কথা শুনে অয়ন মৃদু হেসে বলল। আর তুই ভাবছিস সে ভরসাটা একদিনে শেষ হয়ে যাবে? অয়ন্তী কোনো উত্তর দিল না, শুধু চুপ করে রইল। বাবা মা এসবে রাগ করতে পারে আর কষ্ট পেতে পারে, এটাই তো স্বাভাবিক। কারণ তারা এমন কিছু হয়তো এক্সপেক্টও করেনি।
কিন্তু জানিস একটা জিনিস কখনো বদলাবে না। কি? তারা আমাদের বাবা মা আর আমরা তাদের সন্তান। এই সম্পর্কটা এত সহজে ভেঙে যায় না অয়ু। হয়তো সামান্য মনোমালিন্য আসে, সব ঠিক হয়ে যায়। অয়ন্তীর চোখ দিয়ে নীরবে অশ্রুকণা গড়িয়ে পড়ল। তবে হঠাৎ অয়ন্তী অনুধাবন করতে পারল এই সম্পর্কের গভীরতা তার কষ্টের থেকেও শক্তিশালী। অয়ন্তী ঠোঁট কামড়ে চোখের জল আটকানোর চেষ্টা করল, কিন্তু লাভ তেমন হলো না। কান্না সমেতই বলল, ভাইয়া, তুমি কি আমার পাশে এভাবে সব সময় থাকবে? অয়ন এক মুহূর্তও দেরি করল না। অয়ন্তীর ফেঁসা চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে তার হাতটা নিজের হাতে নিয়ে নিল। অয়ু, একটা কথা মনে রাখিস, আমি সবসময় তোর পাশে আছি। জীবনে যত জ্বর আসুক বা যতই কঠিন সময় আসুক, তুই কখনো একা হবি না। জীবনে এমন সময় যদি আসে যখন তোর থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে বা তোকে একা করে দিয়েছে, তখনও তোর পাশে একজন মানুষকে পাশে পাবি, সেটা হলো তোর ভাই। তোর কষ্ট, তোর হাজার ভয়ে আমি তোর পাশেই থাকবো অয়ু। ভয় পাস না কখনো। সকাল সকাল রিমি অনেকবার কল করলো রাহিনকে, কিন্তু রাহিনের ফোন বরাবরই বিজি। তারপরও রিমি ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে। অসংখ্য প্রশ্নের উত্তর জানা ওর এখনও বাকি। সব তো জানতেই হবে। এমনি এমনি তো আর সে তার ভাইকে ছাড়বে না। ভ্যালিড কারণ রাহিনকে বলতেই হবে। এভাবে একটা মানুষের সাথে এমন করে পার পেয়ে যাবে তা তো হয় না। প্রয়োজনে রাহিনের সাথে সে আর কখনো কথাই বলবে না। প্রায় ঘন্টাখানেক ফোন করে হাঁপিয়ে গেল রিমি। সাথে রাগ তো আছেই। মনে মনে সে ঠিক করে ফেলল কী করবে। তাই তৎক্ষণাৎ কল দিল রাহিনের মায়ের নাম্বারে। রাহিন ব্যালকনিতে বসে নোভার সাথে কথা বলছিল। আজকে শুক্রবার বিধায় অফিস অফ, তাই বাসায় আছে আজকে রাহিন। নোভার সাথে কথা বলে শিডিউল ঠিক করছে আজকে তারা কোথায় যাবে, কিভাবে পুরো দিনটা একসাথে কাটাবে। ঠিক তখনই রাহিনের মা রুমে প্রবেশ করলো। রুমে রাহিনকে না পেয়ে বারান্দায় চলে গেল। পাশে মায়ের উপস্থিতি টের পেয়ে মাথা তুলে চাইতেই সজোরে এক থাপ্পড় দিল সাবিহা আহমেদ। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেল রাহিন। বিষয় বুঝতে বেগ পেতে হলো খানিকটা। কিছু বলার জন্য মুখ খুলতেই আরও একটা থাপ্পড় লাগালো আরেক গালে। তারপর রাহিনের হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেললো ফ্লোরে। মুহূর্তেই টুকরো টুকরো হয়ে গেল ফোনটা। আর আগে কাঁপতে লাগলেন তিনি। এটা কি করলাম? কি হয়েছে? আমার সাথে এমন আচরণ কেন করছো? কেন? কি এমন করেছি যে তুমি এমন করছো? কি এমন করেছিস, তাই না? লজ্জা করছি না এটা জিজ্ঞেস করতে? আমি বলবো তুই কি করেছিস? অয়ন্তীর সাথে কালকে কি করে এসেছিস, এটা কি ভুলে গেলি? তোমাকে এসব কে বললো? রাহিনের চোখ শুরু হয়ে এলো। রাগে কটমট করে বলল রাহিন। আগে বল, যা শুনেছি তা সত্যি কিনা। কিছুক্ষণ চুপ করে রইল রাহিন। ভাবছে কে বলেছে তার মাকে এইসব। চট করে মনে হলো রিমির কথা। এসব তোমাকে রিমি বলেছে, তাই তো? ওকে ফাইন। হ্যাঁ, যা শুনেছো সব সত্যি। আমার অয়ন্তীর সাথে রিলেশন ছিল, আর ওর প্রতি আমার মন ভরে গেছে, তাই ওকে ছেড়ে দিয়েছি। আর ওর চাইতে হাজার গুণ বেটার অপশন নোবা। তাই আমার মনে হয় না আমি কিছু ভুল করছি, আর না আমার কোনো গিলটি ফিল হচ্ছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল রাহিন। তোর কি একটু লজ্জা করছি না এইসব বলতে? একটা মেয়ে কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছেড়ে এসব বলছিস কি করি? আর এমনি যখন করবি, তাহলে আমার কাছে যেসব বলেছিলি সব কি তোর আবেগ ছিল? আচ্ছা, তুই আমার ছেলে তো? কারণ আমার যে ছেলে ছিল, আমার কল্পনার মধ্যেও সে এইসব করতে পারি না। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল সাবিহা আহমেদ। তোমাকে বলেছি আবেগের তাড়নায়, আর আমার এখন এসবে মোটেও লজ্জা করছে না আম্মু। কারণ আমার জীবন আমি যা ইচ্ছে করব, ডিসিশনও আমিই নিব। সো তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। তাই বলি তুই একটা মেয়ের সাথে এমন করবি? জানিস মেয়েটা হসপিটালাইজড, পাগলের মতো আচরণ করছি। নিজেকে শেষ করতেও দুবার ভাবিনি রাহিন। তো আমি কি করবো আম্মু? আমি তো বলিনি এমন করতে, ওর মন চেয়েছে করেছে। আমার কিন্তু এতে হাত নেই একদম। জাস্ট সামান্য বিষয় নিয়ে নাটক না করে মুভ অন করলেও তো পারতো, কিন্তু না, ফিল্ম স্টাইলে কাহিনী করছে। সাবিহা আহমেদ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। ছেলের মুখে এমন নির্লজ্জ কথা শুনে তার বুকটা হু হু করে উঠল। এতদিন যাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে মানুষ করেছেন, আজ সেই ছেলেকেই তার কাছে অচেনা লাগছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা রাহিনকে দেখে তার মনে হলো একে সেই ছোট্ট ছেলে যে একসময় তার আঁচল আঁকড়ে থাকতো।
সাবিহা আহমেদ অবাকের পর অবাক হলো ছেলের অধঃপতনে। তার ছেলে এমন অমানুষ কী করে হলো ভাবতে লাগলেন। বুকের ভেতর জমে থাকা কষ্ট আর হতাশা আর চেপে রাখতে পারলেন না সাবিহা আহমেদ, কিন্তু তীব্র ব্যথায় কণ্ঠ ভারী হয়ে এলো। আসলে কি জানিস রাহিন, মানুষের রক্ত বলেও একটা কথা আছে, আর তা তুই আবারও প্রমাণ করে দিলি। তুই শুধুমাত্র তোর বাবার ছিলি, আমি জাস্ট একটা মাধ্যম তোকে এই পৃথিবীতে আনার। আমি ভাবতাম তুই তোর বাবা আর ভাইদের থেকে আলাদা হবি, কিন্তু আমি ভুল ছিলাম। আর হ্যাঁ, জীবনে যাই করিস না কেন, কারো হাই নিস না। অবশ্য বলে কি লাভ, অয়ন্তী না দিলেও ওর রুহের হাই তো তোর লাগবেই রাহিন। সময় থাকতে সব ঠিক করিনি। কথাগুলো বলতে বলতে তার চোখে জল টলমল করছিল। একজন মায়ের অসহায়তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল তার চোখে মুখে, কিন্তু রাহিনীর মুখে তেমন কোনো অনুতাপের ছাপ দেখা গেল না। বরং বিরক্তি নিয়ে সে মুখ ঘুরিয়ে ঠান্ডা গলায় বলল, তোমার উপদেশ শেষ হলে যাও তো তুমি। তোমার কথা আমার ভালো লাগছে না আম্মু। ছেলের এমন নির্দয় আচরণে মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। সাবিহা আহমেদের বুকটা যেন আরও ভারী হয়ে উঠল। তিনি বুঝলেন নিজের সন্তানকে মানুষ করার যে গর্ব তিনি এতদিন ধরে বুকে লালন করেছিলেন, আজ যেন তার সবটাই ভেঙে চুরমার হয়ে গেল। ধীর পায়ে রাহিনীর রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে রিমিকে কল করলো আর জানাতে চাইল রিমিকে তাকে অন্তির কাছে নিয়ে যেতে পারবে। সকাল প্রায় 10টার দিকে সাজিদ কেবিনে এসে অন্তির খোঁজ খবর নিল। নিয়ম মতো কয়েকটা ছোটোখাটো চেক আপ করলো। পালস, প্রেশার আর ওর শারীরিক অবস্থাটা দেখে নিল ভালো করে। সব কিছু দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর অয়ন্তীকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে বলতে লাগলো কীভাবে নিজেকে সামলাতে হবে, কিভাবে নিজের মনকে শান্ত রাখতে হবে, এইসব আর কি। অয়ন্তী নিঃশব্দে সব কথা শুনছিল, কিন্তু মনটা যেন কোথাও হারিয়ে গেছে। যতই হোক তার প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ছিল। চাইলে কি আর সব সহজ হয়? সব কথা শেষ করে সাজিদ অয়ন্তীর দিকে তাকালো, তাকে আলাদা করে ডেকে কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিল, আর সবচেয়ে বেশি খেয়াল রাখতে বলল অয়ন্তীর মানসিক অবস্থার দিকে। সব বুঝিয়ে দিয়ে শেষমেশ একটা আশ্বাসবাণী রেখে কেবিন থেকে বেরিয়ে গেল সাজিদ। সাজিদের চলে যাওয়ার পর কিছুক্ষণ নীরবতা নেমে এলো পুরো কেবিনে। অয়ন ধীরে ধীরে এগিয়ে এসে অয়ন্তীর হাতটা ধরল। অয়ন্তীর হাত ধরে নিয়ে আস্তে আস্তে লিফটের কাছে এগিয়ে গেল অয়ন। কেমন মলিন হয়ে আছে অয়ন্তীর চেহারাটা, ভাবতেই বারবার মনটা হু হু করে ওঠে। খুব আদরের বোন কিনা তার। করিডোরে এক কোণার আলে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আহমেদ। তার দৃষ্টি স্থির হয়ে আছে সামনের দিকে, ঠিক যেখানে অয়ন আর অয়ন্তী অপেক্ষা করছে লিফটের জন্য। এক দৃষ্টি অয়ন্তীর দিকে তাকিয়ে আছে আহমেদ। মায়াবী মুখটা কেমন ক্লান্তি, নিস্তেজ আর গভীর বিষণ্ণতায় ডুবে আছে, যেন বিষাদের সব অনুভূতি জমে জমে তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে প্রতিনিয়ত। মনে হচ্ছিল এই একদিনে অয়ন্তী যেন অনেকটা বদলে গেছে, যেন জীবনের কঠিন ঝড়টা তার ভেতরের সব আলো নিভিয়ে দিয়ে গেছে। আহমেদের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল মেয়েটাকে এইভাবে দেখে। খুব ইচ্ছে হচ্ছিল সামনে গিয়ে দাঁড়াতে, দুটো কথা বলে জিজ্ঞেস করতে কেমন আছে সে, কেন একজন স্বার্থপর মানুষের জন্য নিজেকে কষ্ট দিচ্ছে। সে কি জানে দহনের কি যন্ত্রণা? আহমেদ জানে, সে তো রোজ পড়ছে এই যন্ত্রণায়। কেন এখন অয়ন্তী নিজেকে ছাড়খাড় করছে এই যন্ত্রণায়? কিন্তু চাইলে কি আর সব বলা যায়? যায় না। আহমেদও আর পারল না বলতে। পা যেন আর এগোতে চাইল না এক কদম। অদ্ভুত এক সংকোচ সাথে এক অজানা দ্বিধা তাকে আটকে রাখলো করিডোরের সেই আড়ালে। অয়ন্তী আর অয়ন লিফটে উঠে পড়তেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল লিফটের দরজা। মুহূর্তের মধ্যে তাদের উপস্থিতির শেষ চিহ্নটুকু মিলিয়ে গেল করিডোরের নিস্তব্ধতার ভেতর। কিছুক্ষণ তেমন স্থির হয়ে দাঁড়িয়ে রইল আহমেদ, যেন হঠাৎ করেই চারপাশটা আরও ফাঁকা হয়ে গেছে। অদ্ভুত নীরবতা যেন গ্রাস করে ফেলছে সব কিছু। কেমন হাঁসফাঁস লাগলো সব। তারপর খুব ধীরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের ভেতর থেকে। প্রতিটি দীর্ঘশ্বাসে যেন জমেছিল অনেক না বলা কথা এবং অদ্ভুত অনুভূতি। কয়েক মুহূর্ত পর সে ধীরে ধীরে করিডোরের পাশের বড় জানলাটার দিকে এগিয়ে গেল। জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইল। ভেতরটা যেন অদ্ভুত এক শূন্যতায় ভরে আছে। তার চোখে এখনও যেন অজান্তেই খুঁজে ফিরছে অয়ন্তীর সেই মলিন মুখটা। জানলার কাছে হালকা ভর দিয়ে দাঁড়িয়ে রইল সে। বাতাসে তার চুলগুলো একটু এলোমেলো হয়ে উঠছে, কিন্তু সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। দৃষ্টি স্থির নিচের দিকে চেয়ে আছে, অথচ মনটা কোথায় যেন হারিয়ে গেছে
অয়ন্তীর সেই নিস্তেজ বিষণ্ণ চোখ দুটোর মধ্যে। কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল আহমেদ। তার দৃষ্টি যেন স্থির হয়ে আছে হাসপাতালের মূল গেটের দিকে। হঠাৎই নিচে অয়ন্তীর দিকে চোখ পড়তেই তার দৃষ্টি আরও গাঢ় হয়ে এলো। অয়ন ধীরে ধীরে অয়ন্তীকে নিয়ে বের হয়ে আসছে হাসপাতাল থেকে। অয়ন্তী খুব ধীর পায়ে হাঁটছে, যেন শরীরটা পুরোপুরি তার নিজের নিয়ন্ত্রণে নেই। অয়ন খুব যত্ন করে তাকে গাড়ির দরজা খুলে বসতে সাহায্য করল। গাড়িতে বসার আগের মুহূর্তে একবার মাথা একটু তুলে চারপাশে তাকালো অয়ন্তী। মনে হচ্ছে কেউ তাকে দেখছে। ওপর থেকে অয়ন্তীর ক্লান্ত আর নিস্তেজ চোখ দুটো দেখে আবারও বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আহমেদের। কিছুক্ষণের মধ্যে গাড়িটা ধীরে ধীরে হাসপাতালের গেট পেরিয়ে রাস্তার দিকে এগিয়ে গেল। গাড়িটা দৃষ্টির বাইরে চলে যেতে আহমেদের ঠোঁটের কোণে এক টুকরো বিষণ্ণ হাসি ফুটে উঠল। সেদিকে তাকিয়ে আহমেদ বলল, বসন্ত বৈরী, আপনি জানেন না আপনি আমার কত শখের। সে আমার শখের আপনাকে দুঃখ কেন ছুঁয়ে দিল জানেন? ছোটবেলায় সবাই বলতো আমি যার জীবনে থাকি তাকেই আমার কালো ভাগ্যের সাথে লেপ্টে ফেলি। তাই তো যতই আপনার থেকে দূরে দূরে থাকতে চেয়েছি, ভাগ্য ঠিক ততবারই আমাকে আপনার দোরগোড়ায় নিয়ে গিয়েছে। আর নীল তো নীল আমার বিষাক্ত ছায়া আপনাকেও জর্জরিত করলো। বিশ্বাস করুন, আমি এমনটা চাইনি, কখনো না, কোনো অবস্থায়ও না। কথাগুলো বলে কয়েক সেকেন্ড চুপ করে রইল আহমেদ। চোখ দুটো গভীর হয়ে উঠছে ক্রমশ, যেন কোনো অদৃশ্য প্রতিজ্ঞা ভেতরে ভেতরে জন্ম নিচ্ছে তার। তবে কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনাকে আগলে রাখতে যদি আমাকে সর্বোচ্চ সীমা লঙ্ঘনও করতে হয়, আমি আহমদ ইফতিখার সে সীমাও পার করে যাব। যে আপনাকে কষ্ট দিতে চিন্তাও করবে, বিশ্বাস করুন, তাকে আমি এক চুলও ছাড় দিব না। শেষ কথাটা বলার পরে আহমেদ আবার একবার নিচের ফাঁকা রাস্তাটার দিকে তাকালো। গাড়িটা অনেক আগেই চোখের আড়াল হয়ে গেছে, কিন্তু তার দৃষ্টি যেন এখনও সেই পথেই স্থির হয়ে আছে, যে পথে একটু আগে চলে গেছে এক ক্লান্ত ভাঙা মন নিয়ে তার বসন্ত গৌরী।